আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে চলমান যে সংঘাতটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে যে সকল প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। বিগত কয়েক বছরে এ সংক্রান্ত কোনো প্রশ্ন আমার নজরে আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান সেকশনে বা সাধারণ জ্ঞান বিষয়ে ফিলিস্তিন ইসরায়েল বিষয়ক কোনো প্রশ্ন আমার নজরে আসেনি, কিন্তু 2023-24 সেশনে এবং 2024-25 সেশনে ফিলিস্তিন ইসরায়েলের সংঘাত সম্পর্কে তো যেটা বলতেছিলাম, 2023-24 শিক্ষাবর্ষে এবং 2024-25 শিক্ষাবর্ষে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে চলমান যে সংঘাত সে সম্পর্কে প্রশ্ন এসেছে এবং 2023-24 সেশনে যে প্রশ্নটা এসছে হুবহু সেই প্রশ্নটাই 2024-25 সেশনে আসছে। আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব এবং আরও কিছু নিয়ে আলোচনা করব। ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে বিদ্যমান যে সংঘাতটা চলতেছে সেই সংঘাতটা বোঝা আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে যদি আমরা ফিলিস্তিনের যে ভৌগোলিক অবস্থানটা আছে সেটা সম্পর্কে একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা আমাদের মগজের মধ্যে গেঁথে নিতে পারি। কারণ এই সংঘাতটা শুধু ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আর আমাদের মনে রাখতে হবে যে আদর্শের মাধ্যমে সাধারণত ফিলিস্তিনকে কলোনাইজড বা দখল করা হচ্ছে এবং 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 এই যে গণহত্যা চলতেছে যে আদর্শের দ্বারা, জায়নিজম বা জায়নবাদ, এর লক্ষ্য শুধু শুধু ফিলিস্তিন না, পুরো আরব জুড়ে এরা হচ্ছে আধিপত্য বিস্তার করবে। অলরেডি আধিপত্য বিস্তার করেই আছে। শুধু আধিপত্য বিস্তার করে এরা ক্ষান্ত হবে না, এরা হচ্ছে আশেপাশে জর্ডান সহ আরও যে অঞ্চলগুলো রয়েছে সবগুলোই দখল করে ছাড়বে। তো আমাদের যে কিছু বিষয় জানা খুব জরুরি, বিশেষ করে কয়েকটা দেশ সম্পর্কে জানা জরুরি, যেমন যেমন হচ্ছে ইয়েমেন, তারপরে হচ্ছে লেবানন, তারপরে মিশর, সৌদি আরব, এরকম যে যে দেশগুলো রয়েছে ফিলিস্তিনের আশেপাশে, এই দেশগুলো সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। কারণ প্রায় আমরা দেখি যে এই দেশগুলোতে থাকা যে সশস্ত্র সংগঠন বা গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীগুলো প্রায় ইসরায়েলের সাথে সংঘাতে বা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তো আমরা এখন গাজার যে ভৌগোলিক অবস্থান সেটা দেখে নেব। আমরা খুব সহজেই ওয়ার্ল্ড ম্যাপে গাজার অবস্থানটা বের করে ফেলতে পারবো। বিশেষ করে ভূমধ্যসাগরের যে অবস্থানটা আছে সেটা জানলেই হচ্ছে আমরা খুব সহজে ফিলিস্তিনের অবস্থানটা বের করতে পারবো। এই যে এটা হচ্ছে ভূমধ্যসাগর, আর এই যে দেখা যাচ্ছে লেবানন, এটা হচ্ছে লেবানন। এটা এখন ম্যাপে দেখাচ্ছে ইসরায়েল, যদি এটা দখল করা একটা রাষ্ট্র। তো এটা জেরুজালেম, ঐতিহাসিক সেই শহর। এখানে আরও দেখা যাচ্ছে ওয়েস্ট ব্যাংক, যেটা পশ্চিম 3 নামে পরিচিত। আর এই যে এটা হচ্ছে আমাদের সেই ছোট্ট গাজা, যে স্থানটা দখলের জন্য চলতেছে গণহত্যা, আর যেখানকার বিদ্রোহী মানুষরা লড়াই সংগ্রাম করে নিজেদের জন্মভূমিকে আঁকড়ে ধরে আছে। তো এখানে গাজার যে শহরগুলো আমরা দেখতে পাচ্ছি যথাক্রমে, তো গাজায় পুরোটার নাম, তারপরে এখানে দেখতে পাচ্ছি খান ইউনিসের নাম প্রায় আসে, রাফার নামও প্রায় আসে। তো এটাই হচ্ছে মূলত গাজার যে অবস্থান সেটা আমরা দেখে নিলাম। এখন এর আশেপাশে থাকা কিছু দেশ, যেমন এই যে ফিলিস্তিনের একদম উত্তর দিকে রাষ্ট্র রয়েছে, সেটা হচ্ছে লেবানন। আর লেবাননের একটা সশস্ত্র গোষ্ঠী আছে, সেই সশস্ত্র গোষ্ঠীটার নাম হচ্ছে হিজবুল্লাহ। এই হিজবুল্লাহ হচ্ছে ইসরায়েলের সাথে প্রায় সংঘাতে জড়িয়ে পড়ে। হিজবুল্লাহ হচ্ছে লেবানন ভিত্তিক একটা সশস্ত্র শিয়াপন্থী সংগঠন। এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়াও আরেকটা দেশ রয়েছে, যেই দেশের একটা সশস্ত্র গোষ্ঠী রয়েছে যারা প্রায় ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ে। এই গোষ্ঠীটাকে মিডিয়াতে বলা হয়, মানে মিডিয়ার ভাষায় বলা হয় হচ্ছে হুতি। তো হুতি না ঠিক, এদের আন্দোলনটার নাম হচ্ছে আনসার আল্লাহ। মূলত এই আন্দোলনের নেতার নাম অনুসারে মিডিয়াতে হচ্ছে এই আন্দোলনকে হুতি হিসেবে সম্বোধন করা হয়, কিন্তু আসলে এই আন্দোলনের পুরো নাম হচ্ছে আনসার আল্লাহ। আর এটা হচ্ছে একটা শিয়াপন্থী একটা
শিয়াপন্থী একটা সংগঠন। তো যাই হোক, এরা প্রায় সমুদ্রপথে ইসরায়েলের যে ইয়েগুলো, যে অস্ত্রগুলো বহন করে নিয়ে যাওয়া হয় সেই জাহাজগুলোতে হচ্ছে তারা প্রায় হামলা চালায়। তো আমরা ইয়েমেনের অবস্থানটা একটু দেখে নেব। এটা হচ্ছে সৌদি আরবিয়া, এখানে পবিত্র মক্কা, মদিনা এবং জেদ্দা দেখা যাচ্ছে। তো এখানে এই তো এটা হচ্ছে ইয়েমেন। এই পথে যে অস্ত্রবাহী ইসরায়েলের যে জাহাজগুলো যায় সেগুলোর উপরই হচ্ছে আমার এই সশস্ত্র সংগঠন হুতি আক্রমণ চালায়। তো এই হলো মোটামুটি গাজা বা ফিলিস্তিনের যে ভৌগোলিক অবস্থান। এতটুকু জানলে ইনশাআল্লাহ আমরা এই সংঘাতটা খুব ভালোভাবে আত্মস্থ করতে পারবো। যখন ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা করতেছিলাম তখন একটা আদর্শের নাম বা একটা আন্দোলনের নাম আমি উল্লেখ করেছিলাম। সেই আদর্শের নাম হচ্ছে জায়নিজম, বাংলায় যেটাকে বলা হয় হচ্ছে জায়নবাদ বা ইহুদিবাদ। তো জায়নবাদ বা ইহুদিবাদ হচ্ছে এই যে সংঘাতটা চলতেছে এবং পৃথিবীতে যে এখন বর্তমানে যে ক্রাইসিসগুলো বিদ্যমান আছে বা সংকটগুলো তৈরি হচ্ছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই জায়নিজম। তো আমাদের এই পৃথিবীর যাবতীয় সমস্যা যেটা চলমান রয়েছে সেটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখতে হলে জায়নবাদ সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। তো জায়নবাদ কিন্তু ইহুদি ধর্ম না। অনেক অর্থোডক্স জু বা হচ্ছে যারা একদম ঐতিহ্যবাহী ইহুদি ধর্মটা ফলো করে তারা কঠোরভাবে জায়নিজম বা জায়নবাদের বিরোধিতা করে। তো আমরা আরেকটু তথ্যগুলো জেনে নেব এই সম্পর্কে। তো যেটা বলতেছিলাম, জায়নবাদ হচ্ছে ইহুদি ধর্মের মতো না। জায়নবাদকে হচ্ছে অর্থোডক্স জিউরা বা ইহুদি ধর্মের ঐতিহ্যবাহী ধারা অনুসারীরা একটি জাতীয়তাবাদী সেকুলার মুভমেন্ট হিসেবে আখ্যায়িত করে এবং তারা কঠোরভাবে ইসরায়েল যে রাষ্ট্রটা রয়েছে সেটার বিরোধিতা করে থাকে। তো জায়নিজমের জন্ম হচ্ছে মূলত ইউরোপে। আর এই যে তত্ত্বটা, এই জাতীয়তাবাদী তত্ত্বের প্রবর্তক হচ্ছে থিওডোর হার্জেল। তার একটা পুস্তিকা আছে, এই পুস্তিকাতে সে সর্বপ্রথম জায়নবাদের কথা বলে। জায়নবাদের মূল থিমটা হচ্ছে এটাই যে আরবে ইহুদিদের একটা বসতি স্থাপন করা। আর 1897 সালে সর্বপ্রথম জায়নবাদীদের একটা সম্মেলন অনুষ্ঠিত হয় আর সেখানেই হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা বলা হয়। মূলত এর মূল লক্ষ্য এটাই, সেটা হচ্ছে ফিলিস্তিনকে দখল করে একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র গঠন করা। ফিলিস্তিনের এই সংকটটাকে বোঝার জন্য আমাদের প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে একটা ধারণা রাখা জরুরি। যদিও এই ভিডিওতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা করতে গেলে ভিডিওর দৈর্ঘ্যটা অনেক বড় হয়ে যাবে এবং মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সাম্প্রতিক যে সংঘাতগুলো চলতেছে আমরা সেদিকেই লক্ষ্য রেখে মূলত আজকের আলোচনাটা চালিয়ে যাব। তবুও আমরা একটু ইতিহাসের পেছন দিকে একটু ফিরে তাকাবো যাতে করে এই সংঘাতটাকে আমরা খুব সহজে বুঝতে পারি। তো আমরা শুরু করি 1917 সাল থেকে। 1917 সালে মূলত যে বেলফোর ডিক্লারেশন বা বেলফোরের ঘোষণাটা দেওয়া হয়। তো বেলফোর ডিক্লারেশন বিষয়টা কি? বেলফোর এই নামটা এসেছে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্র সচিব লর্ড আর্থার বেলফোরের নামে। লর্ড আর্থার বেলফোর যে কাজটা করেছিল সেটা হচ্ছে জায়নবাদী আদর্শকে ধারণ করা একজন নেতা। তার নাম ছিল ব্যারন রথচাইল্ড। তো আমাদের লর্ড আর্থার বেলফোর ব্যারন রথচাইল্ডকে 67 শব্দের একটা চিঠি পাঠাইছিল এবং সেই চিঠিতে বলা হয়েছিল যে হচ্ছে যে ব্রিটিশ সরকার হচ্ছে ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটা বসতি নির্মাণ করবে। আর এই চিঠিটাই হচ্ছে মূলত বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত। এরপরে আমরা চলে যাব 1920 সালে। 1920 সালে ইতালির রাজধানী অর্থাৎ রোমে মিত্রশক্তির প্রতিনিধিত্বের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এখন মিত্রশক্তি কী? মিত্রশক্তি এই শব্দটা বোঝার জন্য আমাদেরকে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের দিকে তাকাতে হবে। বিশ্বযুদ্ধ বিষয়টা কি সেটাও বুঝতে হবে। বিশ্বযুদ্ধ হচ্ছে মূলত একটা অনেক বড় স্কেলের বা বড় পরিসরের যুদ্ধ, যে যুদ্ধে হচ্ছে বিভিন্ন জাতি, পৃথিবীর অনেক বড় বড় জাতি বা সাম্রাজ্য জড়িয়ে পড়ে। পৃথিবীতে এই পর্যন্ত 2টা বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছে। প্রথম যে বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছে সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ নামে পরিচিত এবং দ্বিতীয় যে যুদ্ধটা সংগঠিত হয়েছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত। তো প্রত্যেক যুদ্ধে 2 পক্ষের মধ্যে সংঘাত বা লড়াই সংগঠিত হয়েছে এবং
এই যে দুই পক্ষর একটা পক্ষকে মিত্রশক্তি এবং আরেকটা পক্ষকে হচ্ছে অক্ষশক্তি হিসেবে সম্বোধন করা হয়েছে। তো আমরা প্রথম বিশ্বযুদ্ধের যারা মিত্রশক্তি ছিল সেই মিত্রশক্তির অন্তর্ভুক্ত যে দেশগুলো বা জাতিরাষ্ট্রগুলো ছিল সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তির অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, মার্কিন যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, সার্বিয়া, ইতালি, বেলজিয়াম এবং জাপান। তো 1920 সালে ইতালির রাজধানী রোমে এই মিত্রশক্তির প্রতিনিধিদের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আর এই বৈঠকেই হচ্ছে সিদ্ধান্ত গৃহীত হয় যে ফিলিস্তিন ও ইরাক হচ্ছে যুক্তরাজ্যের ম্যান্ডেটে শাসিত হবে। তারপর 1922 সালে লিগ অব নেশনস মিত্রশক্তির সিদ্ধান্তকে অনুমোদন দেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লিগ অব নেশনস নামে একটা আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হয়, ঠিক যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ, যেটা এখনও বিদ্যমান রয়েছে, প্রতিষ্ঠিত হয়েছিল। লিগ অব নেশনসও জাতিসংঘের মতোই একটা আন্তর্জাতিক সংস্থা। তো লিগ অব নেশনস 1920 সালে অনুষ্ঠিত মিত্রশক্তির প্রতিনিধিদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত যেটা আছে সেটাকে হচ্ছে অফিসিয়ালি অনুমোদন দিয়ে দেয়। তারপরে ইতিহাসের দিকে তাকালে আমরা চলে যাব 1922-এর পর 1937 সালে। 1937 সালে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। সেটা ছিল ব্রিটিশ সরকার নিযুক্ত পিল কমিশন ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে 75% ফিলিস্তিনিদের এবং বাকি 25% ইহুদিদের দিয়ে দেয়। তারপর 1947 সালে ব্রিটিশ ম্যান্ডেটে শাসিত ফিলিস্তিনের ভূখণ্ডে 56% হঠাৎ করে ইহুদিদেরকে দিয়ে দেওয়া হয়, আর 43% ফিলিস্তিনিদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এবং জাতিসংঘের যে সাধারণ পরিষদ আছে, আমরা 1947 সাল, এটা কিন্তু হচ্ছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়। এই সময় আমরা দেখতে পাচ্ছি তখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো জাতিসংঘের সাধারণ পরিষদে দেখতেছি আমরা 33 ভোটে হচ্ছে এই আমাদের যে জেরুজালেম শহরটা আছে সেটাকে হচ্ছে একটা আন্তর্জাতিক শহর হিসেবে ঘোষণা করা হয়। তার পরবর্তী সময়ে 1948 সালে যে ব্রিটিশ ম্যান্ডেটের যে শাসনটা শেষ হয়ে যায়, আর এই সুযোগেই জায়নিস্টদের নেতা, তার নাম ছিল বেন গুরিয়ন। এই বেন গুরিয়ন হচ্ছে ইসরায়েল রাষ্ট্রটার স্বাধীনতা ঘোষণা করে ফেলে। আর সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান এই অবৈধ ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করে ফেলে। তো মোটামুটি এতটুকু জানলে আমরা বর্তমান সংঘাতটা বুঝতে পারবো। স্বাভাবিকভাবেই যদি কোনো একটা দেশকে অন্য একটা বহিরাগত একটা শক্তি এসে দখল করে ফেলে, তাহলে স্বাভাবিকভাবেই সেই দেশের মানুষরা তাদের যে ভূমি সেটাকে পুনরুদ্ধার করার জন্য লড়াই সংগ্রামে লিপ্ত হবে। তো 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর স্বাভাবিকভাবে ফিলিস্তিনিরা বিভিন্নভাবে তাদের সেই নিজের জন্মভূমিকে উদ্ধারের জন্য বিভিন্ন রকম লড়াই সংগ্রামে লিপ্ত হয়েছে। তো এই সংগ্রামগুলো বা লড়াইগুলো বিভিন্ন সংগঠনের ব্যানারে বিভিন্ন আদর্শের মাধ্যমে পরিচালিত হয়েছিল। সমাজতান্ত্রিক বিভিন্ন দলগুলো লড়াই সংগ্রামে অংশ নিয়েছিল। কিন্তু বর্তমানে আমাদের যে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে সেখানে হচ্ছে সমাজতান্ত্রিক সংগঠনগুলো নিয়েও আলোচনা করার দরকার ছিল, কিন্তু আপাতত আমার মনে হচ্ছে হামাসের দিকে ফোকাস করা বেশি জরুরি। কারণ আমার আলোচনাটা হচ্ছে মূলত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। তো হামাস সম্পর্কে জানাটা আমাদের জন্য খুবই জরুরি। হামাস কী এবং হামাসের লক্ষ্য উদ্দেশ্য কী, এটা সম্পর্কে আমরা জানতে হবে। হামাস হচ্ছে মূলত একটা সংগঠন। এটা হচ্ছে একাধারে একটা রাজনৈতিক আর সামাজিক সংগঠন। আর হামাসের মূল কাজটাই হচ্ছে যে ধর্মীয় ও সামাজিক কাজ করা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে নিজেদের যে জন্মভূমি সেটাকে পুনরুদ্ধার করা। তো হামাস নামক এই সংগঠনটা জন্মলাভ করছিল 1987 সালে। আর হামাসের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে শেখ আহমেদ ইসমাইল হাসান ইয়াসিন। এবং মিডিয়াতে সাধারণত তার নাম বা পরীক্ষাগুলোতে সাধারণত এইভাবে আসে, অপশনগুলোতে আমরা দেখতে পারবো তার নাম শুধু সংক্ষেপে ইসমাইল হাসান, এই অংশটা বাদ দিয়ে দেওয়া হয়, শুধু উল্লেখ থাকে শেখ আহমেদ ইয়াসিন হিসেবে। তো ইনি হচ্ছেন এই সংগঠনটার প্রতিষ্ঠাতা। আর হামাসের হচ্ছে যেহেতু তারা লড়াই সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন করতে চায় এবং নিজেদের জন্মভূমিকে পুনরুদ্ধার করতে চায়, সেজন্য তাদের একটা সামরিক শাখাও রয়েছে। এই সামরিক শাখাটার নাম হচ্ছে আল কাসাম ব্রিগেড। এটাই হচ্ছে মূলত হামাসের ইতিহাস ও গঠন আমরা বুঝতে পারছি। এছাড়া হামাসের একটা রাজনৈতিক শাখা আছে এবং রাজনৈতিক শাখার যে নেতা
যেমন ইসমাইল হানিয়া, তারপরে ইয়াহিয়া সিনওয়ার, তাদেরকে সাম্প্রতিক সময়ে হত্যা করা হয়েছে। এই বিষয়গুলো আমাদের জানতে হবে, কারণ এগুলো খুব ইম্পর্ট্যান্ট। বিশেষ করে ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়া সম্পর্কে আমাদের জানা খুব জরুরি। তো এই হলো হামাস নিয়ে আলোচনা। তো হামাস নিয়ে আর যদি আরেকটু কিছু বলার দরকার, সেটা হচ্ছে সামরিক শাখা। হামাসের সামরিক শাখার প্রধানের নাম হচ্ছে আল কাসাম ব্রিগেড। এবং আল কাসাম ব্রিগেডের যে প্রধান, তার নাম হচ্ছে মোহাম্মদ সিনওয়ার। মোহাম্মদ সিনওয়ার মূলত হচ্ছে ইয়াহিয়া সিনওয়ারের ভাই। তো আমরা দেখতে পাচ্ছি যে হামাস সম্পর্কে জানার জন্য এই ছোট্ট ভিডিও যথেষ্ট নয়। আমরা যদি অ্যাডমিশনের সময় বিভিন্ন সাধারণ জ্ঞানের বই এবং সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে বের হওয়া বিভিন্ন ম্যাগাজিনগুলোর দিকে নজর রাখি, তাহলে খুব সহজে হামাস সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পারবো। এছাড়াও আমরা যদি দৈনন্দিন দিনের যে পত্রপত্রিকা রয়েছে সেগুলোর দিকে তাকাই, তাহলেও হামাস সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য পেয়ে যাব। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এই ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের সাথে জড়িত দুইটি সশস্ত্র সংগঠন হুতি ও হিজবুল্লাহ সম্পর্কে আলোচনা করব। হুতি আর হিজবুল্লাহ নিয়ে আমার প্রায় একটু কনফিউশন তৈরি হয়ে যায়, কারণ দুইটা সংগঠন কোন দেশে এদের অবস্থান সেটা বের করা আমার জন্য একটু কঠিন মনে হয়। আমি উল্টাপাল্টা করে ফেলি, ইয়েমেন না লেবানন। তো এই যে বিভ্রান্তি বা এই যে ভুল করার যে শঙ্কা, সেটা থেকে বাঁচার জন্য আমি যে টেকনিকটা ব্যক্তিগতভাবে অবলম্বন করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে হিজবুল্লাহ শব্দের মধ্যে ল শব্দটা আছে এবং লেবানন শব্দের শুরুতে ল আছে। তো আমরা এই টেকনিকটা অবলম্বন করে বলতে পারি যে হিজবুল্লাহর অবস্থানটা হচ্ছে লেবাননে। হিজবুল্লাহর জন্ম হচ্ছে 1985 সালে, অর্থাৎ হামাস প্রতিষ্ঠার 2 বছর আগে। তবে হামাসের সাথে এটার একটু সামান্য আদর্শের পার্থক্য আছে, কারণ হামাস হচ্ছে সুন্নিপন্থী একটা সংগঠন, আর অপরদিকে হিজবুল্লাহ হচ্ছে শিয়াপন্থী একটা সংগঠন। আর সাম্প্রতিক সময় আমরা দেখেছি হিজবুল্লাহর যে সাবেক প্রধান হাসান নসরুল্লাহ, তাকে ইসরায়েলি জায়নিস্ট গোষ্ঠী লেবাননের বৈরুত শহরে হামলা চালিয়ে হত্যা করেছেন। আর বর্তমানে তার মৃত্যুর পর হিজবুল্লাহর প্রধানের দায়িত্ব পালন করতেছেন নাইম কাশেম। এরপরে আমরা হুতি নিয়ে আলোচনা করব। আর এবার হুতি নিয়ে আলোচনা করার সময় আমরা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হুতি সংগঠনটার অবস্থান কোথায়। হুতি সংগঠনটার অবস্থান হচ্ছে ইয়েমেনে। আমরা ভৌগোলিক অবস্থান নিয়ে যখন আলোচনা করছিলাম তখনই আমরা দেখে নিয়েছি ইয়েমেনের অবস্থানটা কোথায়। সেটা হচ্ছে রেড সির ওখানে। ফলে ওই সমুদ্র পথে যখন ইসরায়েলিরা জাহাজ ভর্তি করে অস্ত্র নিয়ে যায় গণহত্যা চালানোর জন্য, ফিলিস্তিনকে দখল করার জন্য, তখন এই হুতিরা এই জাহাজগুলোতে আক্রমণ চালায়। তো হুতি নামটা আসছে থেকে। হুতি কিন্তু এই সংগঠনটির বা এই আন্দোলনটির প্রকৃত নাম নয়। এই সংগঠনটির বা আন্দোলনটির প্রকৃত নাম হচ্ছে আনসার আল্লাহ। মূলত এই যে হুতি আনসার আল্লাহ যে প্রতিষ্ঠাতা, তার নাম ছিল হুসাইন বদরউদ্দিন আল হুতি। কিন্তু স্লাইডে দেখা যাচ্ছে হাসান বদরউদ্দিন। এটা হাসান হবে না, এটা হবে হুসাইন বদরউদ্দিন আল হুতি। এটা একটা সংশোধনী। তো হুতিদের অবস্থান হচ্ছে ইয়েমেনে, এবং এদের সাথেও হামাসের কিছু পার্থক্য আছে ধর্মীয় অবস্থানগত কারণে। কিন্তু এরা হামাস, হিজবুল্লাহ, হুতি এই 3টা সংগঠনই মূলত হচ্ছে আমাদের ইসলামপন্থী। কিন্তু কিছু কিছু বিষয়ে বা আকীদাগত বিষয়ে এদের একটু ফারাক আছে। আমরা দেখতে পাচ্ছি যে হুতি আর হিজবুল্লাহ এরা হচ্ছে শিয়া, কিন্তু আমাদের হামাস হচ্ছে সুন্নি একটা সংগঠন। কিন্তু যেহেতু বর্তমানে মূল লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন করা, আর এই জন্য মূলত ধর্মীয় অবস্থানগুলোকে গুরুত্ব না দিয়ে এই 3টি সংগঠন একযোগে ইসরায়েলের উপরে সামরিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। হুতি সম্পর্কে এতটুকু জানলেই হবে। এছাড়াও যেটা বললাম যে সাধারণ জ্ঞানের বইগুলো বা বিভিন্ন সাময়িকী যেগুলো বের হচ্ছে সাধারণ জ্ঞান বিষয়ক, সেগুলো দিকে নজর দিলেই আমরা এই সংগঠনগুলো সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য পেয়ে যাব। এবং পত্রপত্রিকার দিকে অবশ্যই চোখ রাখতে হবে। এবং হুতিরা এই যে সংঘাত, এখানে অনেক বড় একটা ভূমিকা পালন করতেছে। তাই আমাদের উচিত এই ভিডিওর মাধ্যমে যে জানতেছি সংগঠনগুলো সম্পর্কে, যখন পত্রিকায় আমরা দেখতে পারবো এই সংঘাতের খবরগুলো, তখন খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। এবং যে হুতি, হিজবুল্লাহ, হামাস সম্পর্কে খবরটা পড়ার পরে যে সংবাদটা পরিবেশন করা হচ্ছে, খুব সহজে আমরা সেটা অনুধাবন করতে পারবো। ফলে মিডিয়া প্রোপাগান্ডার হাত থেকেও আমরা রক্ষা পেতে পারবো। কারণ এই সংগঠনগুলোর উদ্দেশ্যই হচ্ছে যে এই যে উপনিবেশবাদী বা সাম্রাজ্যবাদের দোসর মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যায় আগ্রাসন যেটা মধ্যপ্রাচ্যের সম্পত্তি চুরি করার জন্য চলতেছে, এই সংঘাতটা বোঝার জন্য আমাদের এই সশস্ত্র সংগঠনগুলোকে জানা জরুরি। এখন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত
বিষয়ক যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আলোচনাটার দিকে আমি বেশি প্রাধান্য প্রদান করব। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোর দিকে আপাতত দেখছি না, কিন্তু সামনের দিনগুলোতে অবশ্যই এগুলো নিয়ে আলোচনা হবে। তো আমি যেটা দেখলাম সেটা বিগত কয়েক বছরে এই সংক্রান্ত প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসেনি, কিন্তু 2023-24 শিক্ষাবর্ষের যে ভর্তি পরীক্ষার কোশ্চেনটা আছে সাধারণ জ্ঞান বিষয়ে আমি এই সংক্রান্ত একটা প্রশ্ন দেখেছি, এবং একই প্রশ্ন, খালি অপশনগুলো একটু আলাদা আছে, কিন্তু ঠিক একই প্রশ্নটাই 2024-25 সেশনে আসছে। আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। প্রশ্ন ব্যাংক কেন্দ্রিক বা প্রশ্ন ব্যাংকের দিকে যদি আমরা নজর রাখি এবং বিষয়বস্তুগুলো ভালোভাবে যদি অ্যানালাইসিস করতে পারি, আমরা দেখতে পারবো যে ঘুরে ফিরে বছরের পর বছর একই বিষয়বস্তু থেকে প্রশ্নগুলো আসতেছে। তো একদম রিপিট হয়েছে। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন এরকমও আছে যেগুলো রিপিট হয়েছে, হুবহু রিপিট হয়েছে। যেমন সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এটা। আমি এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, যদিও অপশন নিয়ে একটু ফারাক আছে, কিন্তু আমি এখন স্লাইডে আপনি যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 2024-25 সেশনের ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে প্রশ্নটাই আমি এখানে তুলে দিয়েছি। তো আমরা একটু প্রশ্নটা পড়ব। সেটা হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম কি? অপশন এ আছে হচ্ছে অপারেশন আলাস্কা ফ্লাড, অপশন বি অপারেশন আয়রন সোর্ড, অপশন সি হচ্ছে অপারেশন রেড ডাউন, আর অপশন ডি হচ্ছে অপারেশন রেথ অফ গড। তো সঠিক উত্তরটা আমরা সকলে জানি, কারণ এই সম্পর্কে অনেক আলোচনা মিডিয়াতে আসে, পেপার পত্রিকায় আসে, মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে। তো সঠিক উত্তরটা হচ্ছে ক, অর্থাৎ অপারেশন আল আকসা ফ্লাড, বা আরবিতে যেটাকে বলা হয়েছে তুফানুল আল আকসা। তো আমরা একটু বাকি যে 3টা অপারেশন বা অভিযানটা আছে সেটা সম্পর্কে জেনে নেই, আর কিছু কথা বলা দরকার অপারেশন আল আকসা ফ্লাড সম্পর্কে। অপারেশন আল আকসা ফ্লাডের যে মূল মাস্টার মাইন্ড বা মূল পরিকল্পনাকারী হিসেবে ধরা হয় মরহুম ইয়াহিয়া সিনোয়ারকে। মূলত এটা 2023 সালের অক্টোবরের 7 তারিখে হামাসের যে সামরিক শাখা আল কাসাম ব্রিগেড, সেই আল কাসাম ব্রিগেডের সদস্যরা এই দখলদার ইহুদিদের উপরে হামলা চালায়। আর এই অভিযানটি এবং অনেকগুলো মানুষকে মারা যায়, এই সংঘাতে অনেকেই মারা যায় এবং কিছু মানুষকে জিম্মি করে রাখা হয়, আটক করা হয়। আর এরপরে যে অভিযানগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জেনে নেই। অপশন বি যেটা আছে, অপশন বিটা আছে অপারেশন আয়রন শোড। অপারেশন আয়রন শোড হচ্ছে মূলত অপারেশন আল আকসা ফ্লাড এর জবাবে ইসরায়েল কর্তৃক পরিচালিত একটা অভিযান। এটা তারা হচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষের উপরে ওই আল আকসা ফ্লাডের যে আক্রোশ সেটা মিটিয়েছে। হামাসের উপরে তারা সশস্ত্রভাবে মোকাবেলা করেনি, মূলত হচ্ছে সিভিলিয়ানদের উপরে আক্রমণটা চালাইছে। এটা হচ্ছে অক্টোবরের 8 তারিখ 2023 সালেই সংগঠিত হয়েছে। এটাই হচ্ছে অপারেশন আয়রন শোড। তারপরে আছে অপারেশন রেড ডাউন। অপারেশন রেড ডাউন হচ্ছে মূলত মার্কিন মিলিটারি বা মার্কিন সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইনকে গ্রেপ্তার করার যে অভিযান সেটা। তারপরে অপশন ডি, সেটা হচ্ছে অপারেশন রেথ অফ গড। রেথ অফ গড হচ্ছে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা, সেটা হচ্ছে মোসাদ। এই মোসাদ কর্তৃক পরিচালিত একটা অভিযান, মূলত মিউনিক ম্যাসাকার বা মিউনিকের যে হত্যাচক্রে সংগঠিত হয়েছিল সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে ব্যক্তিরা আছে তাদেরকে হত্যা করার জন্য তারা এই অভিযানটা পরিচালনা করেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভিযানের লক্ষ্য ছিল মূলত ফিলিস্তিনকে স্বাধীন করা বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে, যেমন PLO প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মেম্বার এবং ব্ল্যাক সেপ্টেম্বরের মতো যে স্বাধীনতাকামী সংগঠনগুলো আছে তাদের সাথে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তারা ধরে হত্যা করেছে। আর মিউনিক ম্যাসাকারটা সংগঠিত হয়েছিল মিউনিকে। আর এখানে অনেকগুলো ইহুদিবাদী বা ইসরায়েলের যারা ক্রীড়াবিদ ছিল তাদের উপরে হামলা চালানো হয়েছিল। তো এতটুকুই আজকের আলোচনা। সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ দেখা হবে এবং এই টপিক নিয়ে ঘুরে ফিরে অনেকবার আলোচনা হবে, কারণ এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ এবং সামনের দিনগুলোর ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে আমরা এই সংক্রান্ত অনেক প্রশ্ন দেখতে পারবো। আসসালামু আলাইকুম।